নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শনিবার, কালকে রবিবার, সোমবারের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে। দেখুন, বিগত 3 মাস ধরে আপনারা নিশ্চয় খেয়াল করে দেখেছেন যে নিফটি না ভেঙে নিচে নেমেছে, না ওপরে উঠতে পেরেছে। অবশ্য ওপরে ওঠার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু যে পরিমাণ ভাঙার আশঙ্কা ছিল নিফটি সেই পরিমাণ ভাঙেনি। তার পেছনে অবশ্যই অন্যতম কারণ ছিল এফআইআইসদের নিরন্তর বেরিয়ে যাওয়া সত্ত্বেও ডিআইআইসদের প্রত্যেক দিন আমাদের বাজারে শেয়ার ক্রয় করে যাওয়া। অর্থাৎ ডিআইআইসরা আমাদের ভারতীয় শেয়ার বাজারকে সম্পূর্ণ পতনের হাত থেকে বিগত 3 মাস কেন, বিগত 2 বছর ধরে বাঁচিয়ে চলেছে। এবং নিফটি মোটামুটি 23,320 থেকে 24,490-এর মধ্যে ট্রেড করেছে এই 3 মাসের মধ্যে। এইবার খেয়াল করে দেখুন, মার্কেটে খবর এলো যে ইরান আমেরিকার শান্তি চুক্তি হলো, কিন্তু সেই শান্তি চুক্তি প্রভিশনাল 60 দিন পর, অর্থাৎ আজ থেকে আরও 60 দিন পর সেটার পুনরায় অ্যামেন্ডমেন্ট হবে। কারণ নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে যে কথোপকথন হওয়ার কথা সেটা আবার পুনরায় চালু হবে ইরান এবং আমেরিকার মধ্যে। ইরান আপাতত যে চুক্তিপত্র রয়েছে তার মধ্যে সমস্ত অ্যাডভান্টেজই ইরানের পক্ষে গেছে। এ কথা বললে অত্যুক্তি হবে না। এবং এই শান্তি চুক্তির ফলে আপনারা দেখেছেন কি ফল হয়েছে। এশীয় বাজারগুলোতে দারুণভাবে র্যালি হয়েছে, ইউরোপীয় বাজারগুলো স্টেডি ছিল, এমনকি আমেরিকান বাজারেও র্যালি এসেছে। ক্রুড অয়েলের দাম সাংঘাতিকভাবে পতন হয়েছে। লাস্ট ট্রেড করা ডেটা অনুযায়ী ক্রুড অয়েল $77 আশেপাশে ট্রেড করছিল, ব্রেন্ট ক্রুড $80.5 প্রতি ব্যারেলে ট্রেড করছিল। অর্থাৎ এমন একটা অবস্থায় এই ইন্ডাইসেসগুলো ট্রেড করছে যেখানে বিশ্ব অর্থনীতির দারুণ ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ $80 প্রতি ব্যারেলে ভারতবর্ষ কমফোর্টেবল। এইবার প্রশ্ন হচ্ছে, গোটা বিশ্ব যখন র্যালি করছে তখন ভারতবর্ষ কেন র্যালি করছে না? তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কোনো খামতি থেকে গেল কি? তার কারণ সমস্ত ফ্যাক্টরস ভারতবর্ষের ক্ষেত্রে এখন পজিটিভ। $80 প্রতি ব্যারেল তেলে ভারতবর্ষ কমফোর্টেবল। ডলার সেটা টাকার তুলনায় দারুণ দুর্বল হয়ে গিয়েছে। লাস্ট ডেটা পাওয়া অবধি 94.33 টাকায় প্রতি ডলার ট্রেড করছিল, অর্থাৎ ডলার পুনরায় পতন দেখেছে। এবং ভারতীয় শেয়ার বাজার কিন্তু সেই অর্থে রিয়্যাক্ট করেনি। একটা ভালো ডেটা যে শুক্রবার লাস্ট ট্রেডিং হওয়া অবধি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা প্রায় 4,800 কোটি টাকার বেশি শেয়ার কিনেছে ক্যাশ মার্কেটে। সেখানে মজার ব্যাপার, ডিআইআইসরা 1,000 কোটি টাকার বেশি সেল করেছে, কিন্তু ডিআইআইসরা কোনো একদিন তো সেল করবে, সেইটা পরিপূরণ করে দিয়েছে এফআইআই বাইং। এফআইআই এই 4,800 কোটি টাকা যে বাই করেছে সেটা বিগত বেশ কয়েকদিনের মধ্যে একটা বড় অঙ্কের বাই বা পারচেস বলা যেতে পারে। তাহলে ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে যদি সব ফ্যাক্টরই আপাতত পজিটিভ হয়, তাহলে ভারতীয় শেয়ার বাজার মুভ করছে না কেন? দেখুন, ভারতীয় শেয়ার বাজার এখন নিজেকে গুছিয়ে নিচ্ছে। এতদিন যে সাইড ওয়াইজ মুভমেন্ট করেছে, এইটা ভারতীয় শেয়ার বাজারের পক্ষে ভালো হয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে এর সুযোগ বিনিয়োগকারীরা নেবেন কি নেবেন না। কারণ অধিকাংশ যে খারাপ ফ্যাক্টরসগুলো ছিল, খারাপ খবর যেগুলো ছিল, অর্থাৎ ত্রৈমাসিক যে রেজাল্টসগুলো ছিল সেগুলো যথেষ্ট খারাপ হয়েছে। অর্থাৎ আমি মার্চ কোয়ার্টারের কথা বলছি। এখন আমরা জুন কোয়ার্টারের রেজাল্টের জন্য অপেক্ষা করব। সেইগুলো যে খুব একটা ভালো হবে সেই প্রত্যাশা প্রায় ছেড়েই দিন বলা যেতে পারে। যদি প্রত্যাশার তুলনায় ভালো রেজাল্ট হয় সেটা তো আপনার বা কোম্পানির ভাগ্য বলা যেতে পারে। কিন্তু এই 3 মাসের যুদ্ধের ফলে ভারতবর্ষের ওপর একটা দারুণ ক্ষতি হয়েছে বিভিন্ন যে বিশেষ করে সেই কোম্পানিসগুলো যারা আমদানি করে, এবং সেই কোম্পানিসগুলো তো বটেই যারা একই সঙ্গে রপ্তানিও করে থাকে, অর্থাৎ দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং জুন কোয়ার্টারে আমরা দারুণ কোয়ার্টারলি রেজাল্টস প্রত্যাশা করব, এমনটি হওয়াটা খুব একটা স্বাভাবিক নয় বলা ধরা যেতে পারে।
তবে এইরকম একটা অপরচুনিটিতে ভারতীয় শেয়ার বাজার এখন একটা উত্তরণের অপেক্ষায় রয়েছে, একটা স্পারের অপেক্ষায় রয়েছে, একটা জাম্প করার অপেক্ষায় রয়েছে। কি ক্ষেত্রে সেটা এই স্পারটা আসতে পারে? যদি ভারত আমেরিকা বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়, সেটা সামনের মাসেও হতে পারে, সেটা সামনের কয়েকদিনেও হতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু এটা যদি হয়, বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা ডেফিনেটলি একটা মোমেন্টাম বহন করবে। এবার খেয়াল করে দেখুন যে দুটো বড় বড় আইপিও তখনই এসেছে যখন এই দুটি কোম্পানি স্যাঙ্গুইন হয়েছে যে ইরান আমেরিকার যুদ্ধ থামতে চলেছে বা থামছে। অর্থাৎ একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্মের আইপিও এবং ভারতবর্ষের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিও। এরা তখনই আইপিও এনেছে যখন এরা বুঝতে পেরেছেন যে এইবার যে বিনিয়োগকারীরা যারা হাতে টাকা নিয়ে বসেছিলেন তারা বিনিয়োগ করার মতন অবস্থায় রয়েছেন। হ্যাঁ, জিও প্ল্যাটফর্মের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা টাইম লাগবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা ড্রাফট রাইড হেরিং প্রসপেক্টাস যে কোনো দিন নিয়ে চলে আসবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এরা বুঝতে পারছে বিনিয়োগকারীরা তৈরি। এইবার আরেকটি কারণে ভারতবর্ষে বিনিয়োগ ফিরতে পারে, যেদিন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানিগুলো নিয়ে যেরকম হইচই হচ্ছে, যেরকম একটা ইউফোরিয়া তৈরি হচ্ছে, যেদিন সেই বুদবুদ ফাটবে। কারণ সব কিছুরই ভালো আছে, কিন্তু ভালোরও একটা শেষ রয়েছে। যেভাবে ইন্টারনেট বা .com বাবলের সময় এক একটা স্টক, যারা ইন্টারনেট বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করছিল, তাদের স্টক এমনভাবে ফুলে ফেপে উঠেছিল যে সেটা তাদের ফান্ডামেন্টালসকে এক্সিড করে গেছিল। কিন্তু যখন বুদবুদ বাস্ট করলো, এক একটা স্টক 20 বছরের বেশি সময় লেগেছিল ফিরে আসতে। অর্থাৎ ইনফোসিস, টিসিএস, উইপ্রোর মতন স্টকসগুলো তারা রীতিমতন একটা হিউমাঙ্গাস র্যালি দেখেছিল। সেটা কিন্তু পরবর্তীকালে সেই র্যালি 2014 অব্দি, 2001-এর পর 2014-তে সেই র্যালিটা আবার নতুন করে শুরু হয়, যদিও সেই র্যালি আর পূর্বতন .com বাবলের আগের র্যালির মতন ছিল না। ঠিক একইভাবে যদি বিভিন্ন এশীয় মার্কেট, অর্থাৎ তাইওয়ান, কোরিয়া, জাপান এবং চায়না, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং অবশ্যই আমেরিকা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই লেভেলের হইচই হচ্ছে, সেখানে স্টকসগুলো যখন তাদের অপটিমাল লেভেলে পৌঁছে যাবে, যখন তাদের ফান্ডামেন্টালসকে এক্সিড করে যাবে তাদের ইউফোরিয়া, তখন কিন্তু বাবল বাস্ট করার সম্ভাবনাটাই বেশি। সেই ক্ষেত্রেও বিনিয়োগ ফিরতে পারে। এফআইআইসরা কবে ফিরবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছু এফআইআইস ডেফিনেটলি ফিরবে, বিশেষ করে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে বাবল এটা বাস্ট করে, তখনই কিন্তু আমাদের যে আইটি সেক্টর, যেটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত 2 বছর ধরে, তখনই কিন্তু এই আইটি সেক্টরের দিকে আবার পুনরায় নজর ফিরে আসবে এই বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের। এরকম নয় এই মুহূর্তে যে আইটি স্টকসগুলো রয়েছে সেগুলো দারুণ এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে। এগুলো প্রত্যেকটাই রিজনেবল বা ফেয়ার ভ্যালুয়েশনে, এমনকি বেশ কিছু কিছু আন্ডার ভ্যালুয়েশনেও কিন্তু ট্রেড করছে, কিন্তু বিনিয়োগকারীরা সেগুলো ছুঁতে সাহস পাচ্ছেন না, কারণ তারা জানেন না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বাবল আর কত বড় হতে থাকবে। আবার বলছি, যেরকম খারাপেরও একটা শেষ হয়, যেটা আমরা সম্প্রতিকালে দেখলাম, ঠিক সেরকমভাবে ভালোরও একটা শেষ আছে। এখন যেভাবে এফআইআইসরা বিদেশি যে এআই কোম্পানিজগুলোর প্রতি আকর্ষিত হচ্ছে, অতি দ্রুত আমরা প্রত্যাশা করব যে ভারতবর্ষেও সেই ট্রেন্ড ফিরে আসবে। এরপর চলে আসি হচ্ছে যে ভারতবর্ষে এরপর যদি জাম্প করতে হয় বর্তমান যে অবস্থা থেকে, তাহলে কোন কোন সেক্টরস আমাদের ফার্দার সেই র্যালিটাকে এক্সটেন্ড করতে পারে। দেখুন, আইটি সেক্টর র্যালি করতে পারছে না, সুতরাং আইটি সেক্টরের থেকে এই মুহূর্তে বিশাল কিছু প্রত্যাশা করাটা অন্যায়। তাহলে নিফটি 50-র মূল যে অংশ রয়েছে, তার মধ্যে যেগুলো বেশি ওয়েটেজ রয়েছে, তার মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অবশ্যই ব্যাংকিং সেক্টরে বেশি ওয়েটেজ রয়েছে আমাদের নিফটি 50-তে। এছাড়া রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কিছুটা অটো এবং বাকি সমস্ত কোম্পানি মিলিয়ে যেগুলো মারাত্মক কিছু ওয়েটেজ নয়। সুতরাং নিফটিকে যদি টানতে হয়, যেটা আমাদের বেঞ্চমার্ক ইন্ডাইস,
তাহলে কিন্তু ব্যাংকেই সে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং কিছুটা হয়তো অটো বা অন্যান্য যে ছোট ছোট স্টকসগুলো রয়েছে, যদিও নিফটির সমস্ত কোম্পানি লার্জ ক্যাপ স্টক, কিন্তু ওয়েটেজের দিক থেকে বলছি তাদেরকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে। তবে নিফটির 50-র বাইরে যদি দাঁড়িয়ে আপনারা ভাবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে স্টকসগুলোরই ওপর যে মানুষ ফোকাস করতে চলেছেন, সেটা তো কালকের ক্যাপিটাল গুডস যে সেক্টরটা, সেটা র্যালি দেখেও বুঝেছেন, বা এই বছরে 2026-এ যেখানে ক্যাপিটাল গুডস স্টকস প্রায় 26% কাছাকাছি অলরেডি র্যালি করে গেছে, সেটার ওপরও নজর রাখতে হবে। কারণ এর মধ্যে ট্রান্সফর্মার্স রয়েছে, এখানে কেবলস অ্যান্ড ওয়্যারস রয়েছে, এখানে রিনিউয়েবল এনার্জিস রয়েছে। সুতরাং এই যে সেক্টরটা রয়েছে, এর অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে, সেটার লিড করা উচিত ব্রডার সেক্টরের থেকে। এছাড়া রিনিউয়েবল এনার্জি নিয়ে যদি আমরা কথা বলি, তার সঙ্গে সেমিকন্ডাক্টরস বা ডিফেন্স স্টকসগুলোতেও কিন্তু আমরা র্যালি কম দেখছি না। তাছাড়া যে আমরা যে স্টকসগুলো নিয়ে চট করে মারাত্মক কিছু উচ্ছ্বাসিত হই না, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট স্টকস, এই ক্যাপিটাল মার্কেট স্টকস কিন্তু ডিপেন্ড করে মার্কেটের মোমেন্টামের ওপর। এতদিন মার্কেটে সেই অর্থে কোনো মোমেন্টাম ছিল না, তার ফলে ক্যাপিটাল মার্কেট স্টকস অর্থাৎ এর মধ্যে ডিপোজিটরিজ রয়েছে, রিপোজিটরিজ রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, ব্রোকিং হাউসেস রয়েছে, এই সমস্ত কিছু মিলে ক্যাপিটাল মার্কেট স্টকস রয়েছে। কিন্তু যখন মার্কেট মোমেন্টাম নেয়, তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো দারুণ লিড করতে থাকে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে যে মানুষরা পার্টিসিপেট করেন ইকুইটি মার্কেটসে, সেটা নামমাত্র আমাদের জনসংখ্যার তুলনায়। কিন্তু যদি ডেভেলপ মার্কেটসগুলো দেখেন, সেখানে 100 ভাগের মধ্যে 40 থেকে 45 জন মানুষই, যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিভিন্ন ইউরোপীয় মার্কেটস, জাপান, দক্ষিণ কোরিয়া বা আমেরিকার মতন মার্কেট, সেখানে কিন্তু 100-র মধ্যে 40 থেকে 45 জন মানুষই কিন্তু ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টসে অলরেডি ইনভেস্টেড হয়ে বসে আছেন। ঠিক এই কারণে এগুলোকে ডেভেলপ মার্কেটস বলা হয়ে থাকে। ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু এটা একটা ডেভেলপিং মার্কেট এবং এর ডেভেলপিং মার্কেটের মুভমেন্ট, অর্থাৎ স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনা ডেভেলপ মার্কেট থেকে ইউজুয়ালি অনেক বেশি হয়ে থাকে এবং তার ফলেই চান্সেস রয়েছে। এবং আমাদের যেহেতু এখনও অধিকাংশ মানুষই ইকুইটি মার্কেটের মধ্যে ইনভেস্টেড নয়, তাহলে চান্সেস রয়েছে যে যত মানুষ নতুন ব্রোকিং অ্যাকাউন্টস খুলবেন, যত মানুষ ইকুইটিতে ইনভেস্ট করবেন বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টসে ইনভেস্ট করবেন, তত চান্সেস রয়েছে যে ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতেও র্যালি করার সম্ভাবনা বা উত্থান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, অন্তত এটা বলা যেতে পারে। যদি এটা কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট নয়, এটা ইন গুড ফেথ বলছি। যাক, এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য শুভরাত্রি।